দেখো, বেদ শব্দটার জ্ঞানার্থক, লাভার্থক, সত্যার্থক এবং বিচারার্থক এই 4 প্রকার বিদ ধাতুর অর্থ, এবং আমাদের বেদ শব্দটা বিদ্যতে অনেন এই জং প্রত্যয় করে বেদ শব্দটা নিষ্পন্ন। অতএব বেদ কথার অর্থ হলো জ্ঞান। দেখো, আপস্তম্ভের মতে বিভিন্ন মনীষী, বিভিন্ন সংস্কৃতজ্ঞ, বিভিন্ন সংস্কৃতের সমালোচক, ইভেন সমালোচক ও বর্তমানকালে প্রচুর বেদের সমালোচক আছে, কেন তাদের কাছে কিছু কিছু বিষয়ে খামতি লেগেছে, সেই বিষয়ে তারা অনেক কথা বলেছেন। এখানে দার্শনিক বলো, সংস্কৃতজ্ঞ বলো, এনাদের মতে মন্ত্র ব্রাহ্মণয় বেদানাম ধেয়ম, মন্ত্র ব্রাহ্মণয় বেদানাম ধেয়ম, বেদের 4টে অংশ কি কি? মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই 4টে, এটা 4টে বেদের অংশ। এই 4টেকে নিয়ে বেদ গঠিত। হ্যাঁ, বেদের ভাগ নয়, বেদের অংশ, বেদ এই কটা নিয়ে গঠিত। বলতে পারো যদি বেদকে আমরা একটা বডি হিসাবে ভাবি, সাপোজ ভাবার জন্য, তাহলে এই বেদের বডিটা তৈরি হতে এই 4টে জিনিস ব্যবহৃত হচ্ছে। কি কি? মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই 4টে ছাড়া বেদ ঠিক নেই। এর মধ্যে একটা আমি লিখবো না, বেদটি সম্পন্ন হবে না। এই 4টে বিষয় নিয়ে অল ওভার বেদ নিষ্পন্ন। এটা আমাদের যে 4 রকম বেদ আছে, সেই প্রতিটা বেদের মধ্যেই এই কটা পাঠ আছে। যেমন দেখো, বেদে আমাদের এইটুকুনি অংশ বোঝা গেছে মনীষা, ইমরান? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো, বেদে মন্ত্রগুলো আমাদের পদ্যে রচিত। হ্যাঁ, এই মন্ত্রভাগে বিভিন্ন দেবতার স্তব, দেবতার আহ্বান, মহিমা কীর্তন বা অভিষ্ট বিষয় আমাদের লাভের প্রার্থনা করা হয়েছে। বেদের যে মন্ত্র ভাগটা, সেগুলো পদ্যে রচিত। জানো, বিভিন্ন বেদের ভাগ আছে, আমি বলবো একটু পরে। দেখো, এই মন্ত্র ভাগে বিভিন্ন দেবতার স্তব, দেবতার আহ্বান, মহিমা কীর্তন এবং অভিষ্ট লাভের প্রার্থনা রয়েছে। এটি বেদের জ্ঞানকাণ্ড নামে পরিচিত। তোমরা এই বিষয়টা খুব ভালো করে শুনেছো, পড়েছো, জানো। বেদের দুটো কাণ্ড, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। বেদের দুটো কাণ্ড, যে কোনো বেদের গঠিত হচ্ছে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, এই দুটো নিয়ে। আমাদের বেদের জ্ঞানকাণ্ডের মধ্যে কি আছে? বিভিন্ন দেবতার আহ্বান, মহিমা কীর্তন, অভীষ্ট লাভের বিষয়, বেসিক পার্ট মন্ত্রভাগের মধ্যে। এবার দেখি যে বেদের ব্রাহ্মণ ভাগটা কি নিয়ে রচিত। এটা গদ্যে রচিত। মন্ত্রভাগ পদ্যে রচিত, গদ্যে রচিত হচ্ছে ব্রাহ্মণ ভাগ। এই দুটো একটু মাইনরিটলি খেয়াল রাখবে। দেখো, ব্রাহ্মণ ভাগে বিভিন্ন যাগযজ্ঞের বিবরণ, মন্ত্রের বিনিয়োগ, স্বর্গ, আয়ু, হ্যাঁ এখানে আমি স্পেসিফিক কয়েকটা দিয়েছি, এছাড়াও আরো কিছু পার্ট আছে, ধন এবং পুত্র, দেখো, প্রভৃতির বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। দেখো, আমাদের যে বেদের ব্রাহ্মণ যজ্ঞের মধ্যে ব্রাহ্মণ ভাগে কি কি আছে? মন্ত্রের বিনিয়োগ, কোথায় মন্ত্রটা কিভাবে আমি ইউজ করব, কেন করব, একটা মন্ত্রের এক্সপ্লেনেশন দিতে হবে আমাকে। আর কি? স্বর্গপ্রাপ্তি, আয়ু, একটি ব্যক্তির আয়ু কিভাবে রক্ষিত হবে বা কিভাবে কি হবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা আছে। ধন, কথার অর্থ হচ্ছে কি, আমার টাকা পয়সা, আমার কাছে যা প্রপার্টি আছে, আমি কিভাবে লাভ করতে পারি মন্ত্রের মাধ্যমে। এবার এবার কি, বেদের কর্মকাণ্ড নামে এটি পরিচিত। দেখো, এখানে আমি দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পাচ্ছি। কি কি পাচ্ছি? যে বেদের অনেক কটা এইটুকুনি অংশের মধ্যে ছোট ছোট অনেক কোশ্চেন আছে। প্রথম কথা, দেখো বেদের 4টি অংশ কি কি। এবার মন্ত্র কিসে রচিত, ব্রাহ্মণ ভাগ কিসে রচিত, আবার কি আমাদের বেদের মন্ত্রভাগের বিষয়বস্তু কি, বেদের ব্রাহ্মণ ভাগের বিষয়বস্তু কি, একটা। আবার জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যে কোনো বেদের দুটো ভাগ। আর কি? এই জ্ঞানকাণ্ডর বিষয়বস্তু, কর্মকাণ্ডর বিষয়বস্তু দুটো এক। এইটুকুনি অংশ বোঝা গেছে দুজনের, ইমরান? ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, একদম ইজি করে দেওয়া আছে। এছাড়া আরো তোমাদের আমি বেদের কোশ্চেন আগে দিয়ে দিয়েছিলাম। না ম্যাম, বেদের কোশ্চেন কোনো পাইনি। কোশ্চেন অ্যান্সার দিইনি, শুধু না। পড়িয়েছিলাম। হ্যাঁ। শুধু ওই পড়ানো। ম্যাম। হ্যাঁ, ওই উপনিষদটা পড়েছিল। উপনিষদটা পড়েছিল, ঠিক আছে। ঠিক আছে, আমি
উপনিষদের কিছু কোশ্চেন দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি অল ওভার বেদ থেকে কোশ্চেন দিয়ে দেবো এই সপ্তাহে কিছু কিছু করে। দেখো, এবার কি সায়নাচার্যের মত তোমরা সবাই জানো। হ্যাঁ, একদম দেখো এই মতটা একদম ভুল করবে না। কি কি এর মধ্যে দিয়ে অনেক কটা আমরা উত্তর পাবো, দেখো একদম ভেঙে ভেঙে উচ্চারণ করবে। ইষ্ট প্রাপ্ত নিষ্ঠ পরিহারয়োর লৌকিকম উপায় যো গ্রন্থ বেদয়তি স বেদ। ইষ্টপ্রাপ্ত নিষ্ঠ পরিহারয়োর লৌকিকম উপায়ং যো গ্রন্থ বেদয়তি স বেদ, মানে ইষ্ট প্রাপ্তি, অনিষ্ট পরিহার এবং লৌকিক উপায়, এই সকল কিছু যা কিছু যে গ্রন্থে বর্ণনা করা হয়েছে তাই বেদ এনার মতো। হুম, বস্তু আমাদের কি বলেছে, দেখো আমরা একটা বেদের মধ্যে দিয়ে কি জানতে পারি? কর্ম, ফল, ধর্ম, যজ্ঞ, যজ্ঞ ফল, স্বর্গ পরলোক তত্ত্ব ইত্যাদি যাবতীয় জ্ঞান তথা ব্রহ্মা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের বলা হয়, এখনো পর্যন্ত বলা হয় বিভিন্ন ধার্মিক জায়গায়, যে ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারলে জগতের মায়া কাটানো সম্ভব। ব্রহ্মজ্ঞান মানে কি? ব্রহ্মজ্ঞান বা মোক্ষ প্রাপ্তি মানে কি? ব্রহ্মজ্ঞান আমি লাভ করব কখন? যখন আমার মধ্যে জ্ঞান সম্পন্ন হবে। দেখো, এক্ষেত্রে জ্ঞান মানে কিন্তু আমি চারটে বই পড়ে বিশাল কিছু ডিগ্রি অর্জন করে ফেললাম সেটা নয়। জ্ঞান কথার অর্থ হচ্ছে আমার নীতিগত বিকাশ, আমার বৌদ্ধিক বিকাশ। হ্যাঁ, নীতিগত বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ। আমি বিশাল কিছু পড়াশোনা করলাম কিন্তু বেসিক রুলস কিছু জানলাম না, সেটাকে জ্ঞানী বা কিছু বলা যাবে না, সেটা এডুকেটেড বলা যাবে, কোয়ালিফাইড নয়। দেখো, এই যে ব্রহ্মজ্ঞান লাভ করবো আমি কখন? যখন আমার পুঁথিগত জ্ঞান এবং আমার নৈতিক জ্ঞান সম্পন্ন হবে, তখন আমি ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো, লাভ করব না। এবার দেখো মোক্ষ প্রাপ্তি। মোক্ষ প্রাপ্তি মানে কি? মোক্ষ প্রাপ্তি হচ্ছে আমার সকল কিছু ইহজগতের যে সমস্ত কামনা বাসনা সেটাকে দূর রাখতে হবে, যার যেটা অভীষ্ট বিষয়। হ্যাঁ, বা যে যাকে গড বা একটা বলা যেতে পারে পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, যে যেটা মনে করবে সেই বিষয়ে যে যখন লাভ করতে পারবো, তবেই আমি একটা ব্রহ্মজ্ঞান সাধিত ব্যক্তি হব এবং আমি অল ওভার বিষয়টা লাভ করতে পারবো। আর এই বিষয়ের আকরটা কোথায় আছে? বেদ। বলা হয় চারটে বেদ যদি কেউ সম্পূর্ণ পড়তে পারে তাহলে তার মধ্যে ব্রহ্মজ্ঞান লাভ হবে। এইটুকুনি অংশ বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। দেখো, এবার কি আচার্য আচার্য শিষ্য পরম্পরায় আমাদের বেদ শ্রবণের মাধ্যমে মনে রাখা হতো। হ্যাঁ, শ্রবণের মাধ্যমে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। জানো, বহু প্রাচীন কাল আগে লেখার যখন প্রচলন হয়নি, গুরু শিষ্য পরম্পরা শুনে শুনে মনে রাখতো, তাই জন্য বলা হয় বেদকে শ্রুতি। এবার কি বেদের আরো কটা প্রতিশব্দ আছে? কি কি? শ্রুতি, ত্রয়ী, ছন্দ, আগম। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রবণতা থাকে তোমাদের, শ্রুতি, ত্রয়ী, ইত্যাদি, এই বিষয়টা কিন্তু এখানে থাকবে না। এখানে ইত্যাদি প্রভৃতির কোনো স্থান নেই, এই কটা পড়তে হবে। কেননা যদি ওএমআর পরীক্ষা হয় তোমাদের একটা তুলে দিতেই পারে এটা কার প্রতিশব্দ। হুম, ত্রয়ী হলো বেদের অপর নাম। কেন? ঋক, সাম, যজু এই তিনটে বেদের সমষ্টিকে আমরা ত্রয়ী বলবো। অথর্ব বেদকে কেন বলবো না তোমরা জানো? কি বিষয়টা অথর্ববেদকে কেন বলবো না? দেখো, এই তিনটে বেদের বিষয়বস্তুর থেকে অথর্ববেদের বিষয়বস্তু তফাৎ। অথর্ববেদের ভাষা অনেক নবীন কালের, এগুলো থেকে। আর কি, এই শ্রুতি, ত্রয়ী, ছন্দ, আগম, এই যে বেদের কটা প্রতিশব্দ, এবং ঋক, সাম, যজু এই তিনটি বেদের বিষয়বস্তু একই টাইপের প্রায়, কিন্তু অথর্ববেদটা একটু আলাদা। সেখানে আমি জাদুবিদ্যা শিখবো, সেখানে আমি চিকিৎসা বিদ্যা শিখবো। কিন্তু একটা কথা মনে রেখো, যে যখন অথর্ববেদ এই ত্রয়ীর মধ্যে না ঢুকলেও অথর্ববেদের কিন্তু কখনোই গুরুত্বটা কম নয়। কেন? আমাদের বর্তমান ভারতে যে চিকিৎসা বিদ্যা আছে তার কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের ওই অথর্ববেদের থেকেও কিছুটা ধার নেয়া।
হ্যাঁ, সেখানেই প্রথম আমরা সার্জারির কথা জানতে পারি, সেখানেই আমরা এ টু জেড সমস্ত কিছু বিষয়গুলো জানতে পারি। ইভেন একটা কথা মনে রেখো এক্ষেত্রে, ধরো আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, কেমিস্ট্রি মানে একটার সাথে একটা মেশানো যে ক্ষেত্রে হয়, মিক্সচার বানানো, আমি একটা কিভাবে তৈরি করব, সেক্ষেত্রে সংস্কৃতের একটা ভালো বই আছে রসরত্নাকর, সেটা থেকে আমরা কেমিস্ট্রিয়াল পার্ট জানতে পারি। এছাড়াও আমার কি বেদের যে চিকিৎসাবিদ্যার বইগুলো আছে তার থেকে সুশ্রুত, চরক নাম জানো, এরা আমাদের বিভিন্ন রাজা জানো, সম্রাট কনিষ্কের চিকিৎসক ছিলেন। তারা যে শুধু শল্য চিকিৎসা বা আয়ুর্বেদ চিকিৎসা করেছে তা নয়, এবং তার থেকে আমরা যে সমস্ত ধারণাগুলো জানতে পারি সেটা বর্তমানে অ্যালোপ্যাথিক কাজেও লেগেছে। বোঝা গেছে এইটুকুনি? হ্যাঁ, ওটাই বলবো। ঋগ্বেদের মন্ত্র পদ্যাত্মক, সামবেদের মন্ত্র গীত মানে গান গাওয়া হয়, এবং যজুর্বেদের মন্ত্র গদ্যাত্মক। ঋগ্বেদের মন্ত্র পদ্যাত্মক, সামবেদের মন্ত্র গানের ছন্দে রচিত, যজুর্বেদের মন্ত্র গদ্যাত্মক। বেদকে আমরা অপৌরুষেয় বলি কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, বেদের কোনো রচয়িতা নেই, এক্ষেত্রে স্বয়ং বেদকে আমরা ভগবানের সাথে তুলনা করি। তবু একটা বিষয় আমাকে একটুখানি, আমি আগে হয়তো তোমাদের বলেছিলাম যে বেদের কোনো রচয়িতা নেই। কেউ কেউ বলেন কৃষ্ণ বেদের রচনা হয়েছিল অমুক যুগে, বেদ রচনা করেছেন এই, কিন্তু দেখো বেদ কবে প্রথম রচিত হয়েছিল তার প্রমাণ এখন আমরা পাই না। কেন? বিষয়গুলো যবেই লেখা হোক বা রচিত হোক, সেই বিষয়গুলোকে ঠিকমতো প্রিজার্ভ করা যায়নি, অনেক নষ্ট হয়ে গেছে, আমরা খুব খুব জিনিস কম পেয়েছি, তবু একটা আনুমানিক হিসাবে ধরা হয়। দেখো, বেদোধ্যয়ন বিধি ত্রৈবর্ণিক ব্রাহ্মণের একান্ত কর্তব্য। ত্রৈবর্ণিক ব্রাহ্মণ, এক্ষেত্রে ত্রৈবর্ণিক ব্রাহ্মণ কি? ত্রিবর্ণ, কেউ বলতে পারবে? মনীষা? ত্রৈবর্ণিক ব্রাহ্মণ আমরা কাদের বলবো? বলতে পারছি না। ইমরান? ম্যাম, যাদের উপনয়ন হয়েছে তাদেরকে কি ত্রৈবর্ণিক বলা যায়? তাদেরকেই ত্রৈবর্ণিক বলে। দেখো, ত্রৈবর্ণিক যাদের উপনয়ন হয়েছে মানে পৈতে, চলিত কথায় আমরা পৈতে কথাটা বলি। দেখো, উপনয়ন বইতে যাদের থাকবে না বা উপনয়ন সংস্কার যাদের হয়নি, তারা এক্ষেত্রে বেদ পাঠের অধিকারী নয় বলে মনে করা হয়। ইভেন আমাদের এই যে স্ত্রীলোক ও শূদ্রলোকেরও বেদ পাঠের কোনো অধিকার নেই এনারা বলেছেন। তবু একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু অনেক পরবর্তী ক্ষেত্রে এই নিয়মগুলো এসেছে। কেন? দেখো, স্ত্রীলোক আমরা বহু মহিষী নারীর কথা জানি, লোপামুদ্রা, অপালা, বিশ্বাবরা, গার্গী, এনারা এনাদের উপনয়ন সংস্কারও হয়েছিল এবং এরা পড়াশোনাও করেছিলেন। বলতে পারো আমাদের একটা মনীষীদের মধ্যে এনাদের নাম উল্লেখযোগ্য, বা মনে রাখি প্রাচীন যুগের নারীকে। কিন্তু পরবর্তীকালে আমাদের সমাজের নিয়ম বদলাতে বদলাতে এই নিয়মগুলো তৈরি হয়েছে। তবু দেখো যে বেদেরকে আমরা এবার চারটি ভাগ বলবো। বেদের চারটি ভাগ, বিষয় ভেদে, বিষয় অনুসারে চারটি ভাগ। এক্ষেত্রে কিন্তু এই যে প্রথমে আমি মন্ত্র চারটি অংশ, একটা বেদের চারটি অংশ, একটা মানুষের শরীরে হাত, পা, মাথা, গলা, যে ধরনের বডির অংশ, ঠিক তেমনি এটা কিন্তু বেদের অংশ, কখনোই এটা বেদের ভাগ নয়। দেখো, বিষয় ভেদে প্রতিটা বেদের যে বিষয়বস্তু আছে সেই বিষয়টা ভেদে আমরা বেদকে চারটে ভাগে ভাগ করছি। কি কি? মন্ত্র বা সংহিতা, দুটো নামই পড়বে পরীক্ষাতে যাতে অসুবিধা না হয়। ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত, এই চারটে। দেখো, মন্ত্র বা সংহিতা 10টি মণ্ডলে আমাদের 80টি সূক্ত
সুক্তও আছে, এবং এর রচয়িতা হয়েছে বালখিল্য ঋষিগণ, তাই এগুলোকে বালখিল্য সুক্ত বলে। প্রথম লাইনেই একটা প্রশ্ন আছে, দুটো, সেটা কি? মন্ত্র বা সংহিতা 10টি মণ্ডল ভাগ, একটা ভাগকে 10টা মণ্ডল, প্রতিটা এই মণ্ডলের মধ্যে 80টা করে সূক্ত আছে, এবং এই সূক্তের রচয়িতা এই ঋষিগণ, তাই জন্য একে বালখিল্য সূক্ত বলে। আবার প্রত্যেক সূক্তের ঋক, প্রচ্ছদ, উদাহরণ, দেবতার নাম কোথায় আছে? অনুক্রমণীতে। দেখো, এক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন আসে অনুক্রমণী কাকে বলে, তখন তোমরা ইজি লিখতে পারবে যে বেদের প্রত্যেক সূক্ত, ছন্দ এবং ঋকের উদাহরণ, দেবতার নাম প্রভৃতি আমরা অনুক্রমণীতে লেখা হয়, বা যে অংশে লেখা হয় তাকে আমরা অনুক্রমণী বলবো। দেখো, একাদশ প্রণার পাঠপ্রণালী একদম এটা মুখস্থ করতে হবে। কি কি এই 11 খানা বা 11 খানা যে পাঠের সিস্টেম আছে, কি কি? পদপাঠ, ক্রমপাঠ, সংহিতা পাঠ, জটা পাঠ, মলা পাঠ, শিখা, লেখ্য পাঠ, ধ্বজপাঠ, দণ্ডপাঠ, রথপাঠ এবং ঘনপাঠ। এই 11টা নাম কিন্তু পরপর মুখস্থ রাখতে হবে। এর মধ্যে প্রথম 3টি পাঠ প্রণালী, প্রথম 3টি পাঠ প্রণালী প্রকৃতি পাঠ, এবং বাকিগুলোকে আমরা বিকৃতি পাঠ বলতে পারি। এইটুকুনি অংশ বোঝা গেছে? প্রথম 3টি মানে কি? এই যে পদপাঠ, ক্রমপাঠ, সংহিতা পাঠ, এটা প্রকৃতি পাঠের আন্ডারে, এবং বাকি 7টা হচ্ছে বিকৃতি পাঠের আন্ডারে। প্রতিটা এই অংশে প্রতিটা কোশ্চেন আছে, একটু ধরেই পড়তে হবে। দেখো, পতঞ্জলির মহাভাষ্য, জানো মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি। পতঞ্জলি মুনির মতে ঋগ্বেদে 21 খানি শাখা সম্বন্ধে জানা যায়। ঋগ্বেদের এনার মতে, পার্সোনালি এনার মত, দেখো তার মতে একবিংশতি দা বহুচ্ছম মুক্তিক উপনিষদে কবিংশতি। দেখো, বিষ্ণু পুরাণে 9টার বেশি প্রথার উল্লেখ করা যায়, তবে একটা মাথায় রাখো যে বিষ্ণু পুরাণ আগে না বেদ আগে। দেখো, এই ক্ষেত্রে এবার একটা আসি যে বিষ্ণু পুরাণে 9টার বেশি প্রথার উল্লেখ পাওয়া যায়, তাই এবং চরণ গ্রন্থে 5টা শাখা। কি কি? শাকল, বাসকল, আশ্রলায়ন, স্যাদায়ন এবং মান্ডুকেয়। এই 5টা চরণভূ গ্রন্থ অনুযায়ী। ক্লিয়ার? এইটুকুনি অংশ বোঝা গেছে? ইমরান এবং মনীষা, আমি দুজনকে বলছি। ম্যাম, এটা কি ঋগ্বেদের শাখার কথা বলা হয়েছে নাকি? না, আমি ওভারঅল বেদের মন্ত্রভাগটাই কথা বলছি, এখনো পার্সোনাল কোনো বেদ সম্বন্ধে আলোচনা করা হয়নি। দেখো, ঋগ্বেদের শাকল, ঋগ্বেদের এই যে কটাগুলো আছে, এর মধ্যে ঋগ্বেদের যে শাকল শাখাটা আছে, সেই ক্ষেত্রে ঋগ্বেদের কটা শাকল শাখার মধ্যে আমরা শাকল শাখাটাই পড়ি, এর মধ্যে কটা সূক্ত আছে? 1017টা, এবং তার মধ্যে বালখিল্য সূক্ত যোগ করলে কটা হয়ে যাবে? 1028টা। এইটুকুনি দুটো মনে রাখবে। এবার দেখো, ঋক সংহিতার দুটো ভাগ। কি কি? মণ্ডল, 1 নম্বরে আছে মণ্ডল, অনুবাক, হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো, মণ্ডল, অনুবাক, সূক্ত এবং ঋক। আর 2 নম্বরে আছে অধিক অষ্টক অধ্যায়। এগুলো কাকে কোনটা বলে, কোন বেদের সঙ্গে যায়, আমি পরপর আলোচনা করেছি। দেখো, দেখো ঋগ্বেদের শাকল শাখাতে ওভারঅল এখন কতগুলো ঋক বা মন্ত্র আছে? 10,472টা, এবং শাকল শাখা অনুযায়ী 10টি মণ্ডল, 25টা অনুবাক, 1017টা সূক্ত, এবং বাসকল শাখায় 8টা অষ্টক, 64টা অধ্যায় এবং
2006টি বর্গে বিভক্ত। একটুখানি ধরে পড়ো। দেখো অনুবাক, সুক্ত আর বাসকল শাখায় কটা? 8টা। অষ্টক বলা হয়েছে। এবার অষ্টকে কটা? 64টা অধ্যায়। এবং স্বর্গ বা ভাগ কটা? 2006। ঋগ্বেদের মণ্ডল সংখ্যা কটা? 10টা। এবং দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডল পর্যন্ত 7টা মণ্ডলে 7জন ঋষি আছে। কি কি? কৃত সমেত, স্পেলিং গুলো সমেত, বিশ্বামিত্র, বামদেব, রামদেব নয় কিন্তু বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ এবং কর্ণ। কর্ণ নয়, কর্ণ, ক মধ্য নয় বয়। দেখো এক্ষেত্রে একটা কথা বলি নাকি, এই কর্ণ নামটা আমরা আর কোথায় শুনেছি মনীষা? আর কোথায় শুনেছি? ইমরান? ম্যাম অভিজ্ঞান শকুন্তলম নাটকে কর্ণমুনি শকুন্তলার পালক পিতা। শকুন্তলার পালক পিতা। দেখো ঋগ্বেদের প্রথম মণ্ডল, ঋগ্বেদের 10টা মণ্ডল, তার মধ্যে প্রথম মণ্ডলের সূক্তের সংখ্যা কত? 191। এবং এর মন্ত্রদ্রষ্টা ঋষি হলেন মধুচ্ছন্দা। এছাড়াও মেধাতিপ্তি, সুনশ্বেপ, কর্ণ, কুৎস ইত্যাদি বহু মনীষীর নাম আমরা এখানে পাই। আর দ্বিতীয় মণ্ডলে কি করব? 43টা সূক্ত আছে। সেখানে ভৃগুবংশীয় গ্রীষ্মমিত এবং বংশধররা অন্যান্য পদের বিষয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় তাই, যে 62টা সূক্ত আছে বিশ্বামিত্র এবং তার বংশধর গণের দ্বারা এটা তৈরি হয়েছে। এই মণ্ডলের সর্বশেষে গায়ত্রী মন্ত্র আছে, একটু ভেবে দেখো। হ্যাঁ, এই অংশটা একটুখানি কেয়ারফুলি পড়ো। দেখো যাদের নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ সূক্তগুলির ঐতিহাসিক মূল্য আছে। হ্যাঁ, ভারতবর্ষের প্রাচীনতম চিন্তাধারা, সভ্যতা প্রভৃতিকে জানবার জন্য আমাদের এই ধর্মনিরপেক্ষ সূক্তগুলি প্রয়োজন। এবার দেখো ধর্মনিরপেক্ষ সূক্ত সম্বন্ধে আমি বলবো। ঋগ্বেদের 10ম মণ্ডলে 8টা সূক্ত। এবং কি সূর্যের বিষয়টা কি, যে সূর্যের কন্যা সোমের সাথে বিবাহ বিষয় নিয়ে এই বিষয়বস্তু রচিত হয়েছে। এছাড়া ঋগ্বেদের প্রথম 10টা এই যে মণ্ডল, তার মধ্যে এক প্রকার সূক্ত রয়েছে যেগুলি কোনো দেবতার স্তুতি আলোচনা করা হয়নি, সেখানে কথোপকথনের আকারে আলোচনা করা হয়েছে। একে যেমন উদাহরণগুলো কোনগুলো কথোপকথনের আন্ডারে আলোচনা করা হয়েছে, কি কি? উর্বশী, কৃষ্ণকলি প্রভৃতি কয়েকটা, বেশ কয়েকটা। লোপামুদ্রার কথোপকথনও এখানে আমরা দেখতে পাই। এই মুখগুলিকে সংবাদ সূক্ত বলা হয়, বা এই সূক্তগুলিকে আমরা মুখ কথাটা নয় সূক্ত, হ্যাঁ, এই সূক্তগুলিকে সংবাদ সূক্ত বলা হয়। এইটুকুনি অংশ বোঝা গেছে সবার? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো এক্ষেত্রে আমরা নীতিমূলক সূক্তের মধ্যে ঋগ্বেদের 10ম মণ্ডলে 34টা সূক্ত আছে, অক্ষ সূক্ত। আমরা অক্ষ ক্রীড়া সম্বন্ধে পড়েছি। হ্যাঁ, আমরা যখন গ্রাজুয়েশন পড়েছো তখন এই অক্ষ সূক্ত সম্বন্ধে অনেকটা পড়েছো, আমরা পুরোটাই পড়েছি বলতে পারি। দেখো একটা অক্ষ, এক্ষেত্রে একটা কথা বলার বিষয় কি, যে এক্ষেত্রে একটা মেসেজ কি উনি দিতে চেয়েছেন, যে দেখো মেসেজ দিতে চেয়েছে যে যেভাবেই বলুক বা লিখুক, কি আমি কোনো কিছুর দ্বারাই অ্যাডিক্টেড থাকাটা ঠিক না। অক্ষ শক্তি কি আছে? অক্ষ ক্রীড়া কথার অর্থ পাশা খেলা। হ্যাঁ, এবার এই খেলাতে এরা যতটা নিযুক্ত হয়ে পড়বে এই ধরনের গেমসে, তত তার বাইরের অ্যাটাচমেন্টটা কমবে। এবার দেখো একটা মানুষের বিকাশের ক্ষেত্রে ঘরে বসে থাকার থেকে বাইরে ঘোরাটা বেটার। আর কি, যে অক্ষ সূক্তের পরিণামটা কি ভয়াবহ সেটা আমরা ওই সময় দেখেছি। তবে কোথায় আমরা দেখতে পাই? 10ম মণ্ডলের 34 নম্বর যে সূক্ত বা মন্ত্রের পাঠ, সেটাকেই আমরা অক্ষ সূক্ত বলি।
এবার দেখো প্রার্থনামূলক ঋগ্বেদের দশম মণ্ডলে কতগুলো সূত্রে জীবন ডেইলি লাইফ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এছাড়াও হিরণ্যগর্ভ সূক্ত, রাত্রি সূক্ত, দেবী সূক্ত প্রভৃতিকে নিয়ে একটি রচিত হয়েছে এই অংশটা। এবার একটা ভাগ আসি যে সামবেদ সংহিতা, ঋগ্বেদ সংহিতা আলাদা। আগে দেখো সামবেদ সংহিতা দুটো খণ্ডে বিভক্ত। কি কি? পূর্বার্চিক এবং উত্তরার্চিক। পূর্বার্চিক উত্তরার্চিক সামবেদ সংহিতা দুটো পাঠে বিভক্ত। সাম সম্বন্ধের অর্থ কি? আমাদের গদ্যে রচিত বা গান আছে বলেই আমরা সামবেদের মধ্যে গানের সামবেদের মধ্যে প্রতিটা মন্ত্রই গান করে পড়ার মতন ছন্দবদ্ধ পদ। এছাড়া সামবেদে মোট কটা মন্ত্র আছে? 1810টা, এবং ওই 75টা মন্ত্র, তার মধ্যে অবশিষ্ট গেছে ঋগ মন্ত্রেরই পুনরাবৃত্তি হয়েছে, মানে এই 75টা মন্ত্র রিপিট হয়েছে। সামবেদীয় মন্ত্রের সঙ্গে আমরা দেবতাদের স্তুতি করি বলে এই মাধ্যমে গানের মাধ্যমে উচ্চারণ করা হয় এবং স্তুতিকে স্তোত্র হিসাবে বলা হয়। বর্তমান সমাজে আমাদের কটা শাখা পাওয়া যায় সামবেদের? কি কি লিখে দিয়েছি দেখো। রামায়ণীয়, কৌথুমী এবং জৈমিনীয়। রামায়ণীয়, কৌথুমী এবং জৈমিনীয় এই কটা অংশের মধ্যে প্রচুর কোশ্চেন আছে এবং প্রচুর বিষয়টা টাফ। একটুখানি মিলিয়ে মিশিয়ে পড়বে, একসাথে পড়তে গেলে ভুলের আশা বেশি। এবার দেখো সাম গানগুলো, এটা তো গেছে সামবেদের শাখা। এবার গানগুলোকে আমরা কভাগে ভাগ করব? 5 ভাগে। কি কি? হিক্কার, প্রস্তাব, উদ্গীত এবং প্রতিহার। হিক্কার, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, এই কটা। এবং নিধান, এই 5টা। এই 5টা হচ্ছে সামগানগুলোকে ভাগ করেছে বা সামবেদের ভাগ। এটুকুনি বোঝা গেছে? দুজনের? দেখো এটা আমি বলে দিই। এক্ষেত্রে দেখো আমাদের যজুর্বেদের দুভাগে ভাগ। কি কি? কৃষ্ণ আর শুক্ল। পাশে নামগুলোও পড়বে। দেখো কৃষ্ণ যজুর্বেদের আবার ভাগ কটা আছে? তৈত্তিরীয় সংহিতা। শুক্ল যজুর্বেদের কটা? বাজসানয়ী সংহিতা। প্রথমে যদি সংহিতার ভাগ ভাঙো, যজুর্বেদের কৃষ্ণ এবং শুক্ল দু প্রকারের যজুর্বেদ আছে। তার মধ্যে কৃষ্ণের হচ্ছে তৈত্তিরীয় সংহিতা এবং যজুর্বেদের হচ্ছে বাজসানয়ী সংহিতা। এই শুক্ল যজুর্বেদের মাধ্যমে অধ্যায় সংখ্যা কটা? অধ্যায় সংখ্যা হচ্ছে 40টা। শুক্ল যজুর্বেদের অধ্যায় সংখ্যা হচ্ছে 40টা। এবং শুক্ল যজুর্বেদে কটা অনুবাদ? 303টি অনুবাদ, বাক এবং 1915টি কন্ডিকা। যে অংশগুলো আমি বোল্ড করে দিয়েছি একেবারে পড়ে মুখস্থ করে ফেলে রাখবে না। এবার কিছু কিছু যজ্ঞের নাম আছে, যেমন দেখো বলো। হ্যাঁ, ওই যেটা বললেন ম্যাম, ওই শুক্ল যজুর্বেদের 303টি অনুবাক আর একটা কন্ডিকা বললেন না? কন্ডিকা ভাগ আমি আগে লিখিয়ে দিলাম। কন্ডিকা একবার পড়ে দেখবে, যদি না পাও আমি বলে দেবো, আমি নোটটা দিয়ে দেবো। তো দেখো শুক্ল যজুর্বেদ সংহিতায় আমার কি কি যাগযজ্ঞ সম্বন্ধে আলোচনা করছে। শুক্ল যজুর্বেদে চতুর্মাস্য যাগ, ত্রিষ্ঠম যাগ, নিষ্ঠম নয়, হ্যাঁ এটা ত্রিষ্ঠম যাগ, এবার জ্যোতিষ্ঠম যাগ প্রভৃতি যাগের বিবরণ দেওয়া আছে। যাগ কথার অর্থ হচ্ছে যজ্ঞ। যজুর্বেদ সংহিতায় পদ্য আর গদ্য উভয় শ্রেণীর মন্ত্রই আমরা পাই। এই পদ্যাত্মক মন্ত্রগুলিকে আমরা কি বলবো? যজুর্বেদের নিজস্ব মন্ত্র, মানে যজুর্বেদ রচনার প্যাটার্নটাই এটা। অথর্ববেদেরটা, অথর্ববেদে যজ্ঞীয় মন্ত্রের পাশাপাশি ইন্দ্রজাল সংক্রান্ত বিদ্যা, এই মাত্র বলে গেছি, চিকিৎসার সাথে সাথে বিভিন্ন জাদুবিদ্যা বিষয়েও আলোচনা করা হয়েছে। এইটুকুনি অংশ বোঝা গেছে? দুজনকেই বলছি। ইমরান? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এক্ষেত্রে এই অংশটার মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। রেকর্ডিংটাও আমি দিয়ে দেবো। দেখো এর মধ্যে যে কটা আমার প্রিন্টিং মিস্টেক গেছে সেটা লেখো বা ফোন থেকেই পড়ো, পড়লে সুবিধা আছে। বানান ভুল কিন্তু করবে না। কয়েকটা আমার
বানান এদিক ওদিক হয়ে আছে, আমি সেগুলো এইটুকুনি আজ যা পড়ালাম কারেকশন করে দিলাম। একটু পড়বে এইটুকুনি, তারপর আমি আবার ডেট দেবো এই সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যেও আমি ডেট দিতে পারি, শুক্রবার করে। ঠিক আছে, তাহলে বাকি অংশটা আমি করাবো। আমার এইটুকুনি হয়ে থাকলো, তাই তো? দেখো এইটুকুনি আমি বলে দিই কি কি আছে। যে আমাদের অথর্ববেদের শাখা কটা? 20টা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একবার প্রশ্ন এসেছিল তোমাদের। 20টা শাখা। এছাড়া আচার্য সায়নও আমাদের 9টা শাখার উল্লেখ করেছেন। তার মধ্যে দুটো পাওয়া যায়, একটুখানি কেয়ারফুলি শোনো। 9টা শাখা, 9টা শাখার কথা সায়নাচার্য উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা মাত্র দুটো পেয়েছি, কি কি? শৌনকীয়, কৈবল্লাদ। দুটো ভাগ, অর্থাৎ অথর্ববেদের দুটো ভাগ, শৌনকীয় এবং কৈবল্লাদ। এছাড়া অথর্ববেদকে একটা নিকনেম আছে, আমরা খাত্রবেদ বলি। কেন? কারণ এই বেদে এক শ্রেণীর মন্ত্র পাওয়া যায় যারা রাজার নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করত, তাদের উন্নতির উদ্দেশ্যেই এখানটা ব্যবহার করা হয়েছে বলে তাকে আমি খাত্রবেদও বলি, মানে বেশিরভাগ পাঠটা তাদের আছে। এবার দেখো অথর্ববেদের বিষয়বস্তু অনেকটা বর্তমান সমাজচিত্র, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। যজুর্বেদের মতন শুধু যজ্ঞের বিবরণ, সামবেদে শুধু সেগুলোকে গান, যজ্ঞের এক্সপ্লেনেশন, যজুর্বেদের যজ্ঞ বেদী প্রস্তুত, ওই এক ঢালা বিষয়বস্তু থেকে দেখো অথর্ববেদের বিষয়বস্তুটা অনেকটা আলাদা। ক্লিয়ার এইটুকুনি? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এই নোটটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, লিখবে। আর তোমাদের আর যে দুটো ক্লাস আছে, কি একটা ক্লাস যাই হোক, আমি বেদের করিয়ে বেশ কিছু প্রশ্ন দেবো। যে অংশটা বুঝতে পারবে না যে নোটের, আমাকে জিজ্ঞেস করবে বেদের ক্লাস যেদিন হবে, আমি ভালো করে আবারও বলে দেবো। এই সপ্তাহ বাদ দিয়ে তোমাদের পুজোর আগে বেদের পরীক্ষাটা আমি নেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন ওই প্র্যাকটিস সেট কয়েকটা দিবেন বলছিলেন। দিয়ে দেবো প্র্যাকটিস সেট। বেদটা পড়ে দাও, আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো। বেদের কিছু প্রশ্ন আছে। ইমরান করে পাঠিয়েছো? না ম্যাম, আমি এখন খুব ব্যস্ত হয়ে পড়ে আছি বলে আমি সময় পাচ্ছি না, মানে বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি প্রায় 12টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর টাইম তো। হ্যাঁ হ্যালো, আচ্ছা তুমি কি ওটা পাঠিয়েছিলে? আমার কাছে কিন্তু কোনো স্ক্রিনশট আসেনি। হ্যাঁ, না, না ম্যাম, আমার যেটা আছে বন্ধন ব্যাংকে, তো তো ওইটা আপনার এদের প্রবলেম দিচ্ছে নেটওয়ার্কে, মানে কোনো মতে যাচ্ছে না, ফেল দেখাচ্ছে। তো আমি আজকেও ব্যাংকে আমি ফোন করেছিলাম ম্যাম, তো ওরা বললো আশা করি কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে, তো যদি ঠিক হয়ে যাচ্ছে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাকে একটা হ্যাঁ, স্ক্রিনশট আমি পাঠিও। স্ক্রিনশট দিয়ে দেবো। হুম, ঠিক আছে। মনীষা, কিছু বলার আছে? হ্যাঁ ম্যাম, ওই প্র্যাকটিস সেটের কথাগুলো বলছিলাম, আর কিছু বলি। প্র্যাকটিস সেট আমি পাঠিয়ে দেবো। কালকে তোমাদের যেমন ক্লাস হয় তেমনই হবে। হ্যাঁ, ম্যাম, হ্যাঁ বলছিলাম যে এই বেদের ব্যাপারগুলো যেগুলো আপনি দিয়েছেন এগুলো আমি পড়ে নেবো, আমার কিছুটা পড়াও আছে। তো হ্যাঁ, বলছিলাম যে এগুলো কি শর্ট আকারে পড়বো না এত ডেসক্রিপটিভ পড়বো? দেখি এই আরেকবার বলো, আমি বোঝা গেল না। বলছি ম্যাম, আমি বেদের এগুলো কিছুটা পড়া আছে আমার, ঠিক আছে, তো বলছি এটা কি এরকম শর্ট আকারে পড়বো শর্ট না? আকারেই পড়ো, আমি দিচ্ছি যতটুকুনি, যেটা মনে হবে আমি এলাবোরেটলি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আমি কিছু কোশ্চেনও দেব, সেগুলো পড়বে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে রাখলাম আজকে। হ্যাঁ ম্যাম।